সাইমুম সিরিজ ৬১ ড্র্যাগন ভয়ঙ্কর পর্ব ৪ বিচারকের মতো এক বিশাল চেয়ারে জোয়ান। তার সামনে হাতাছাড়া এক ছোট্ট চেয়ারে আসামির মতো বসে আছে ফাজি ঝাও। পাশেই দাঁড়িয়ে আছে মাঝু সুলতান। বোনের দিকে তার দৃষ্টি, মুখ শুকনো। অন্যান্য সেলের সবার দৃষ্টি আছড়ে পড়েছে ফাজি ঝাওদের সেলের দিকে। সকলে উৎসুক এবং উদ্বিগ্ন। ইনিই মহান লর্ড, এর কথাই ঘোষণা করেছে উপর থেকে আকাশবাণীর মতো সেই কণ্ঠ। সেই মহান লর্ড আপাদমস্তক লাল পোশাকে আবৃত, মুখে সোনালি মুখোশ। তার ডাইনে, বামে ও পেছনে তিনজন স্টেনগানধারী দাঁড়িয়ে। মহান লর্ড এসে আসন নেবার আগেই ঘোষণা করা হয়েছে, মহান লর্ড জোয়ান আবির্ভূত হয়েছেন এক মহান মিশন নিয়ে। এ মিশনকে লক্ষ্যে পৌঁছাবার জন্যে তিনি সকলের সহযোগিতা চান। সহযোগিতার বিপরীত শব্দ হল অসহযোগিতা, আর মহান লর্ডের কাছে অসহযোগিতার অর্থ হল শত্রুতা। তিনি শত্রুদের বাঁচিয়ে রাখেন না। আরও ঘোষণা করা হয় যে মহান লর্ড তার এই আগমনে দুজন সৌভাগ্যবানের সাথে কথা বলবেন। তাদের একজন হলেন বিজ্ঞানী ফাজি ঝাও, আরেকজন হলেন সম্মানিত বিজ্ঞ প্রত্নতত্ত্ববিদ ডাক্তার ডার সঙ্গে। আর এ সময় মা ঝু সুলতান ও ইরকিন আহমদ, এই দুজনের সাথেও কথা বলার ইচ্ছা আছে, যদি সময় হয়। মহান লর্ড প্রথমে বসেছে ফাজি ঝাওয়ের সাথে। শুভেচ্ছা বিনিময় হয়ে গেছে। মহান লর্ড জোয়ান কথা বলছে তার মুখের সাথে সেট করা স্পিকারের মাধ্যমে। বিজ্ঞানী ফাজি ঝাও, আপনি কি ঘোষণা শুনেছেন? জোয়ান যান্ত্রিক কণ্ঠ বলল, শুনেছি, বলল ফাজি ঝাও। আপনি তো দুটি ম্যাগনেটিক অস্ত্র তৈরি করেছেন, বলল জোয়ান ওর যান্ত্রিক কণ্ঠ। ফাজি ঝাও চমকে উঠে তাকাল মুখোশধারী মহান লর্ডের দিকে। কোনো উত্তর দিল না। নীরবতার মধ্যে ৫ সেকেন্ড পার হয়ে গেল। জোয়ান ডান হাতের অর্জনীটা একটু নড়ে উঠল এবং চেপে বসল হাতলের অদৃশ্য প্রায় একটা কালো সুইচে। সঙ্গে সঙ্গে মোটা ধরনের সুচের মতো একটা বুলেট ফাজি ঝাওয়ের ডান কানের মাঝ বরাবর ফুটো করে বেরিয়ে গেল। চিৎকার করে উঠে ডান হাত দিয়ে কান চেপে ধরল ফাজি ঝাও। সরি মিস ঝাও, কিছুক্ষণ তীব্র যন্ত্রণা হবে, তারপর ঠিক হয়ে যাবে। বুলেটটির মাথায় যন্ত্রণাদায়ক কেমিক্যাল লাগানো ছিল, বলল জোয়ান একটু থেমেই আবার বলল জোয়ান আপনি না বললেও আমরা জানি আপনি ২ ধরনের ম্যাগনেটিক অস্ত্র আবিষ্কার করেছেন। একটি হল সংকোচনের মাধ্যমে পারমাণবিক সহ সকল অস্ত্রকে অকেজো করে দেয়া, অন্যটা বিভাজনের মাধ্যমে সব অস্ত্রকে অস্তিত্বহীন করে ফেলা। তাই তো ম্যাডাম? প্রশ্ন করলাম বটে, কিন্তু এরও উত্তর চাই না, নিশ্চিতকরণও নয়। কথায় আবার একটু বিরতি দিল, বলল কিছু সময় নিয়ে, মিস ঝাও, অস্ত্র ও ফর্মুলা ২টি করে তৈরি করেছিলেন। তার একটি করে কপি অফিসিয়াল ব্যবহারে লেগেছে। অস্ত্র তৈরি হয়ে গেছে। দ্বিতীয় কপি ২টি আপনার কাছে রেখেছেন। সেটা কোথায়? প্রশ্ন করল জোয়ান ফাজি ঝাও চোখ তুলে তাকাল মুখোশধারীর দিকে, বলল, সেটা আপনার জানার বিষয় নয়, সেটা আমাকে জানতে হবে, কারণ ওটা আমি চাই। জোয়ানু বলল, ওটা চীনা জনগণ ও চীন সরকারের সম্পদ, ওটা কোনো ব্যক্তি কিংবা গ্রুপ চাইতে পারে না। ফাজি ঝাও বলল, হ্যাঁ, ওটা চীনা জনগণের অবশ্যই, কিন্তু আজকের চীনা সরকারের নয়। আর মুসলমানদের কাছে তো ওটা থাকতেই পারে না। পুইগ, উইঘুর, সালার, ডংজিয়াং, এসব কোনো গ্রুপের মুসলমানকেই আমরা চীনের নাগরিক বলে মানি না। চীনা জনগণের পক্ষে আমরাই ওই ফর্মুলার দাবিদার। আমরা এই ফর্মুলা অবিলম্বে চাই, বলল জোয়ানু। চাইতে পারেন, আমি দিতে পারব না, বলল ফাজি ঝাও। তাহলে আমাদের সহযোগিতা করছেন না আপনি? অসহযোগিতার অর্থ আমাদের কাছে কি? তা ঘোষণায় বলা হয়েছে, জোয়ানু বলল। সরি, সহযোগিতার অর্থ যদি হয় ফর্মুলাটি আপনাদের দিয়ে দেয়া, তাহলে
সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব নয়। ফাজি ঝাওয়ের কথা শেষ হতেই জোয়ান ও মুখ উপরে তুলে বলল, হুই দাই। জোয়ানুর পেছনে যে দাঁড়িয়ে আছে তার নাম হুই দাই। জোয়ান উ এর গোপন, জোয়ান উ উডাং বাহিনীর চিফ কমান্ডার। জোয়ান উর কণ্ঠে তার নাম উচ্চারণ হবার সঙ্গে সঙ্গেই সে ঘুরে দাঁড়াল মাঝুর দিকে। তার হ্যান্ড মেশিন গানটি বাম হাতে নিয়ে ডান হাতে তুলে নিয়েছে রিভলভার। গুলি করল সে মাঝুকে। মাঝুকে ফাজি ঝাওয়ের ঘরে আনা হয়েছিল। দাঁড়িয়েছিল সে ঘরের এক পাশে। হুইদায়ের গুলি গিয়ে আঘাত করল মাঝুর বাম ঘাড়ে। আর্তনাদ করে ঘাড় চেপে ধরে বসে পড়ল মাঝু সুলতান। মাঝুকে আজ মারা হল না। আমরা কি করব তার একটা নমুনা দেখালাম। 24 ঘন্টা সময় দিলাম ফাজি ঝাও আপনাকে। কাল এই সময়ে আসব। ফর্মুলা পাওয়ার সব ব্যবস্থা কাল না হলে মাঝুকে হত্যা করা হবে। তারপর বিভৎস ঘটনা ঘটবে এই সেলে। ফাজি ঝাওকে আমরা বাঁচিয়ে রাখব, কিন্তু বেঁচে থাকার অর্থ হারাবেন তিনি, বলল জোয়ানু। মাঝুকে গুলি লাগার সঙ্গে সঙ্গেই ফাজি ঝাও ছুটে গিয়েছিল মাঝুর কাছে। গায়ের চাদরের একাংশ ছিঁড়ে নিয়ে আহত জায়গাটা চেপে ধরেছিল। এসব কোনো কিছুর দিকে ভ্রুক্ষেপ না করে জোয়ানু তাকাল হুইদায়ের দিকে। মাই লর্ড, ডক্টর ডাকে নিয়ে আসবো এখানে? এখানেই নিয়ে এসো, সবকিছু এখানেই হয়ে যাক। ডক্টর ডাকে নিয়ে এলো তার সেল থেকে। ডাক্তার ডার মুখ গম্ভীর ও বেদনার্ত। ওপাশের সেল থেকে তারা সবকিছু শুনেছে এবং দেখেছে। ডাক্তার ডার জন্যে বাচ্চারা বসার মতো একটা চেয়ার আনা হয়েছে। বসল ডাক্তার ডা। ডাক্তার ডা, আমার হাতে সময় বেশি নেই। আপনার মতো বয়স্ক ও সর্বজনমান্য লোকের সাথে কোনো রক্তারক্তিও আমি চাই না। আপনিও নিশ্চয়ই ঘোষণা শুনেছেন। বলে মুহূর্তকাল থামল জোয়ানু। শুরু করল আবার। আরেকটা কথা মিস্টার ডা, আমার কাজের স্টাইল একটু আলাদা। আমি কোথাও আপনাকে সরিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আমি চাই সবার সামনে আপনার সাথে কথা হোক। কেউ শুনলে জানলে আমার কোনো ক্ষতি নেই, কারণ আমার জেলখানায় যারা আসে তারা আর বের হয় না, দুনিয়ার আলো বাতাস আর দেখতে পায় না। আপনারও কথা বলতে দ্বিধা থাকা উচিত নয়। সত্য কথা বলবেন, কোনো সমস্যা হবে না। আমরা যা জানতে চাই তা না পেলে কি হয় তার কিঞ্চিত নমুনা আপনি ফাজি ঝাওয়ের ক্ষেত্রে দেখেছেন। বলে আবার একটু থামল জোয়ানু। শুরু করল আবার সে। ডাক্তার, যা জানেন আপনার একটা ফাইল চুরি গেছে। এ ফাইলে আছে বেইজিংয়ের ফরবিডেন সিটি খননকাল সময়ের আপনার নোট এবং সরকারের কাছে আপনার ফাইন্ডিংসের যে রিপোর্ট দিয়েছেন তার পূর্ণাঙ্গ কপি। কিন্তু তার সাথে নেই রিপোর্টের ব্যাখ্যামূলক পরিশিষ্ট। থাকলে এই কষ্ট আপনাকে দিতাম না। থেমে গেল জোয়ানু। তাকালো হুইদায়ের দিকে। বলল, তুমি মাঝুকে নিয়ে তার আহত বাহুসন্ধি ড্রেসিং করে নিয়ে এসো। মাঝু এবং ইরুকিন ওয়াংকে নিয়ে আমার আলোচনা আছে। কথা শেষ করে ঘুরে দাঁড়ালো আবার জোয়ানু। বলল, ডাক্তারটা, পরিশিষ্টটা আমাদের দরকার। কিভাবে পেতে পারি ডক্টর? কি জন্যে? কুবলাই খানের গুপ্তধন উদ্ধারের জন্যে, বলল ডাক্তারটা। হ্যাঁ, ঠিক ধরেছেন ডাক্তারটা। আমরা 7 রাজার ধন নয়, 7 সম্রাটের ধন উদ্ধার করতে চাই। আমি শুনেছি কুবলাই খানের সমতুল্য ধনভাণ্ডার দুনিয়ায় আর ছিল না, এখনও নেই। খননের সময় ধনভাণ্ডারের সংকেত আপনি খুঁজে খুঁজে বের করেছেন এবং ধাঁধা ও সংকেতের ব্যাখ্যামূলক পরিশিষ্ট আপনি তৈরি করেছেন। তার এক কপি সরকারকে দিয়েছেন, আর এক কপি আপনার কাছে আছে, কিন্তু তা ফাইলে ছিল না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পরিশিষ্ট আমি তৈরি করেছি এবং সরকারকে দিয়েছি, কিন্তু তাতে ধাঁধার সমাধান নেই, সংকেতের কোনো অর্থও করা হয়নি, কারণ আমি নিজেই জানি না, বলল ডাক্তার ডাক। মিথ্যা বলছেন ডক্টর। আপনি না জানলে সেটা আর কে জানবে? আপনার কথা আমি বিশ্বাস করি না, জোয়ান উ বলল। হাসল ডাক্তার ডা। বলল, আপনি বিশ্বাস না করলে আমি কি করব? কিন্তু অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার মনে হয়েছে
ধাঁধাগুলো অনর্থক কিংবা ওগুলোর অর্থ বের করার সাধ্য আমাদের মতো লোকদের নেই। সরকারও বিশেষজ্ঞদের দিয়ে ধাঁধা ও সংকেতগুলো পরীক্ষা করিয়েছেন, কিন্তু তারা বলেছেন ওগুলোর কোনো অর্থ হয় না। তারা আরও বলেছেন রহস্য সৃষ্টি করা সম্রাটদের এক প্রকারের শখ ছিল, ওগুলো সে রকমেরই একটা ব্যাপার। ধন্যবাদ ডক্টর, আপনার কথা বিশ্বাস অবিশ্বাস কিছুই করলাম না। আমরা পরিশিষ্টগুলো চাই, জোয়ান উ বলল। সরি, আমি জানি ওগুলো কোনো কাজে আসবে না। আমার কাছে খুব মূল্যবানও নয়, কিন্তু সরকারের ডকুমেন্ট, সরকারের অনুমতি ছাড়া এগুলো কাউকে আমি দিতে পারি না, বলল ডক্টর। আমি জানি না সেগুলো কোনো কাজে আসবে কিনা, তবু আমরা সেটা চাই। ওটা হলেই আমাদের ফাইলটা পূর্ণ হয়। ডাক্তার, আমি নিশ্চিত আপনারা যা পারেননি সেটা আমরা পারব। পরিশিষ্টটা বলুন আমরা কখন কিভাবে পাচ্ছি, জোয়ানু বলল। কিন্তু আমি বলেছি আমি ওটা দিতে পারব না, আমি অপারগও, বলল ডাক্তার। দুই চোখ জ্বলে উঠল জোয়ানুর। মুহূর্তেই তার হাতে উঠে এলো একটা সোনালি রিভলভার, কিন্তু পর মুহূর্তেই তা নামিয়ে নিয়ে বলল, আমি আপনাকে আর একটু সময় দিতে চাই। আগামীকাল ফাজি ঝাওয়ের বিষয়টা শেষ হওয়ার পর আপনার বিষয়টা দেখব। কথা শেষ করেই তাকালো হুইদায়ের দিকে। সঙ্গে সঙ্গেই হুইদাই লম্বা একটা বাও করে বলল, মাঝু এখনই এসে পড়বে, মাই লর্ড। ইরকিন ওয়াংকে নিয়ে এসো, বলল জোয়ানু। সঙ্গে সঙ্গে ছুটল হুইদাই। মাঝু এবং ইরকিন ওয়াং দুজনকেই নিয়ে আসা হয়েছে। জোয়ানুর সিংহাসনাকৃতির চেয়ারের সামনে পাশাপাশি দুপায়ের উপর ভর দিয়ে বসেছে মাঝু, সুলতান ও ইরকিন ওয়াং। জোয়ানু তাকালো মাঝুর দিকে, বলল, তোমাকে তুলে আনা হয়েছে কেন বলো তো? আমি জানি না, মাঝু বলল। দুই কারণে। ছাত্রনেতা ও যুবনেতা হয়ে তুমি আকাশে উঠেছ, সেটা তোমার অপরাধ। মুসলিমদের শীর্ষ পরিবারের সন্তান তুমি, সেটাও তোমার অপরাধ। দ্বিতীয়ত, তোমার কাছে কিছু জানার এবং তোমাকে কিছু জানানোর আছে, বলল জোয়ানু। জোয়ানু তাকালো ইরকিন আহমদ ওয়াংয়ের দিকে, বলল, আপনাকে নিয়ে আসা হয়েছে কেন বলুন তো? আপনাকে আমি চিনি না। চিনলে আপনার উদ্দেশ্য সম্পর্কে বলতে পারতাম। এ পর্যন্ত আমি মনে করেছি সরকারি কোনো পক্ষের লোক আপনি, বলল ইরকিন ওয়াং। আমার পরিচয় জানার দরকার নেই, উদ্দেশ্য আমি জানাতে পারি, বিশেষ করে আপনাদের, কারণ আপনারা পরে জানার জন্য বেঁচে থাকবেন না। একটু থামল জোয়ানু, একটু নড়ে চড়ে সোজা হয়ে বসল, বলল, চীনের আদি জনগোষ্ঠী হুয়াজিয়াদের ঈশ্বর যিনি, আমি তার চাবুক। আমি এসেছি চীন থেকে অপবিত্রদের বিনাশ করতে। প্রথম বিনাশের তালিকায় হুই ও উইঘুররা। বিনাশের কাজ শুরু করছি। এখানে সেখানে কিছু ট্রায়াল দিচ্ছি। মাঝু, তোমাদের কানসুর ডান হুয়াং শহরে উইঘুর স্কুলটায় যা ঘটেছে তা খুবই ছোট ঘটনা, তবে বড় ঘটনার বিগিনিং। উইঘুরদের আটক শিবিরে নেওয়া হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, এগুলো ঘটনার আইসবার্গ মাত্র। উইঘুরদের ল্যান্ড দখল শেষ হবার পর আমাদের হাত যাবে হুইদের দিকে। হুই, উইঘুর, এ দুয়ের মধ্যে হুইরা বড় শয়তান। তারা চীনের স্থানীয় ভাষা, সংস্কৃতি, রাজনীতি গ্রহণ করে ইসলাম ছড়িয়ে দিচ্ছে চীনা হান জনগোষ্ঠীর মধ্যে। তাদের মসজিদ, ইসলামিক স্কুল দ্রুত বাড়ছে। সরকারি চাকরি, সেনা ও পুলিশে তাদের প্রবেশ অবিশ্বাস্যভাবে বাড়াচ্ছে। উইঘুরদের সাথে গোপন যোগসাজশেই তারা এটা করছে। উইঘুররা বিদ্রোহ ও স্বাধীনতার ধ্বজা উড়িয়ে মুসলমানদের অধিকার ও দাবির পরিধি বাড়াবার জন্য অবিরাম চাপ সৃষ্টি করছে। চীন সরকার সেই চাপে মুসলমানদের অধিকার বাড়িয়ে দেবার নামে হুইদের আকাশে তুলছে, আর এর সুযোগ গ্রহণ করছে উইঘুররাও। গোপনে বা ছদ্মপরিচয়ে হুইদের পাওয়া অধিকার তারাও ভোগ করছে। হুই ইসলামিক স্কুলের নামে উইঘুরদের ইসলামিক স্কুলের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। চাকরি বাকরির ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। হুইদের নামে উইঘুররা চাকরি পাচ্ছে। সুতরাং শয়তানির দিক দিয়ে হুইরা বেশি বিপজ্জনক। মাঝু, তোমার ভাই হুফেং জেনারেল না? সে তো এখন জিনজিয়াংয়ে। উইঘুরদের বিশৃঙ্খলা দমনের জন্য পাঠানো হয়েছে হুই জেনারেলকে। এর রহস্য কি
আমরা বুঝি না। যাক, মাঝু, ইরকিন ওয়াং, আমার কথা শোনালাম, এখন তোমাদের কথা শুনতে চাই। থামল জোয়ানু। সবই তো আপনি বলবেন, এখন আমাদের বলার জায়গা কোথায়? বললে বিশ্বাসী বা করবেন কি করে, বলল ইরকিন ওয়াং। আমি এসব কথা শুনতে চাই না। শুনতে চাই আপনাদের নতুন ষড়যন্ত্রের কথা, জোয়ানু বলল। কি ষড়যন্ত্র? জিজ্ঞাসা ইরকিন ওয়াংয়ের। আপনারা বাইরে থেকে সন্ত্রাসী কিলার হায়ার করছেন। অলরেডি সে বা তারা চীনে এসে পৌঁছেছে। ডাক্তার ডাকে কিডন্যাপ করার আমাদের প্রথম উদ্যোগ সে বানচাল করে দিতে বিমান হাইজ্যাক ঠেকিয়ে আমাদের 4 জন লোককে সে হত্যা করেছে। বিমানবন্দর থেকে ডাক্তার ডাকে কিডন্যাপ করার দ্বিতীয় উদ্যোগও সে প্রায় ব্যর্থই করে দিয়েছিল আমাদের 4 জনকে হত্যা করে। তার হাতে এ পর্যন্ত আমাদের প্রায় 60-এর বেশি লোক মারা গেছে। সবশেষে হেংশান পাহাড়ে উইঘুরদের বিশাল উদ্বাস্তু বসতিতে আমাদের সুপরিকল্পিত নির্মূল অভিযানকে সে ঠেকিয়েছে। আমাদের অপারেশন টিমের 35 জনকেই সে হত্যা করেছে। তাকে আটকাবার, ধরার এ পর্যন্ত 4টি অভিযান সে ব্যর্থ করে দিয়েছে। তোমাদের কে বা কারা তাকে নিয়ে এসেছ? জোয়ান উ বলল। আপনার কথা শুনেও বুঝতে পারছি না সে কে। যেসব ঘটনার কথা বললেন সেগুলোর কিছুই জানি না, একমাত্র বিমান হাইজ্যাক চেষ্টা ও ডাক্তার ডার কিডন্যাপের ঘটনা ছাড়া, বলল মাঝু। ইরকিন ওয়াং মাঝুর কথা সমর্থন করল। তাহলে আপনারা তাকে জানেন না? জোয়ান উ বলল। না, আমরা চিনি না, জানিও না, বলল মাঝু ও ইরকিন ওয়াং দুজনেই। তাহলে আপনারা দুজন সহ ফাজি ঝাও ও ডাক্তার ডা এই 4 জনের একটা ভিডিও বক্তব্য নিতে চাই, বলেই জোয়ান ডাকল, হুইদাই, স্ক্রিপ্ট রেডি, আনছি মাই লর্ড, বলে ছুটল হুইদাই সেলের বাইরে। 2 মিনিটের মধ্যেই স্ক্রিপ্ট ও ভিডিও ক্যামেরা নিয়ে এলো হুইদাই। হুইদাই স্ক্রিপ্টটা ডাক্তার ডার হাতে দাও, ওর বক্তব্য প্রথম রেকর্ড হবে, তারপর ফাজি ঝাও, ইরকিন ও সবশেষে মাঝু, জোয়ানু বলল। ডাক্তার ডা ও ফাজি ঝাও প্রথমেই বসার জন্য যে চেয়ার পেয়েছিল সে চেয়ারেই তারা বসে আছে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে। তারা শুনছিল জোয়ানুর সাথে মাঝু এবং ইরকিন ওয়াংয়ের কথাগুলো। ডাক্তার ডার মনে চিন্তার ঝড়। এই সন্ত্রাসী নেতা যে লোকটির কথা বলছে, সে লোকটি কি তার চেনা সেই মিস্টার আহমদ? সে কি এদের এত লোক হত্যা করেছে? তাই হবে, বিমান ও বিমানবন্দরেই তো এদের 8 জন মারা গিয়েছিল তার হাতে। তাহলে কি মিস্টার আহমদ এদের পিছু ছাড়েনি? ডাক্তার দাদের উদ্ধার করার চেষ্টা করছে সে। উদ্ধার পাওয়ার একটা ক্ষীণ আশা জাগল তার মনে। কিন্তু সে তো একা, পারবে কি সে? স্ক্রিপ্টটি হাতে নিল ডাক্তার ডা, চোখ বুলাল স্ক্রিপ্টটার উপর। স্ক্রিপ্টের সারাংশ হল, আগামীকাল রাত 9টার মধ্যে মিস্টার আহমদ আত্মসমর্পণ না করলে বা সরকার তাকে আলটিমেটাম প্রদানকারীদের হাতে তুলে না দিলে আহমদ ইয়াং, ডাক্তার ডা, মাঝু, ফাজি ঝাও, চাও জিয়াং এবং ইরকিন ওয়াং সহ সকল বন্দীকে হত্যা করা হবে। ডাক্তার ডা তার মনে বড় এক ধাক্কা খেল। নিজের মুক্তির বিনিময়ে সে লোকটিকে এদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে, এই কথা সে তার মুখ দিয়ে বলবে কি করে? হঠাৎ তার মনে হল ডাক্তার ডারা মিস্টার আহমদের কেউ নয়। এমন লোকদের বাঁচানোর জন্যে সে আত্মসমর্পণ করতে পারে না। এই যুক্তি দিয়ে ওই বক্তব্য প্রচার থেকে রেহাই পেতে পারে কিনা, এই চিন্তা করেই ডাক্তার ডা বলল, আগামীকাল সন্ধ্যার মধ্যে লোকটি আপনাদের কাছে আত্মসমর্পণ না করলে আপনি আমাদের মতো বন্দী সবাইকে হত্যা করবেন। এই কথা আমরা বললেই কি সে আত্মসমর্পণ করবে? সে আমার রক্তের কেউ নয়, কোনো প্রকার আত্মীয় স্বজনই সে নয়। এমনকি আমরা যারা বন্দী আছি তাদের মধ্যে একমাত্র আমি ছাড়া কাউকে তিনি চিনেন না, জানেন না, এমনকি দেখেননি পর্যন্ত। ডাক্তার ডা, আপনি তাকে চিনেন না। এ পর্যন্ত আমরা যা দেখেছি, জেনেছি, প্রত্যেক বিপদগ্রস্ত মানুষই তার স্বজন। এই তো কদিন আগের ঘটনা। প্রেসিডেন্টের ভাগ্নিকে আমরা এক রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে কিডন্যাপ করেছিলাম। মিস্টার আহমদ লোকটি আমাদের সব লোক হত্যা করে তাকে উদ্ধার করে। পুলিশের গাড়ি, পুলিশের ছদ্মবেশ নিয়ে আবার তাকে আমরা কিডন্যাপের চেষ্টা করি। লোকটি পুলিশ বেশি আমাদের সব লোককে হত্যা করে কিডন্যাপ প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। সে একা ছিল, যে কোনোভাবে তার জীবন যেতে পারত, কিন্তু জীবনের তোয়াক্কা সে করেনি। সুতরাং আপনাদের 7 জনের হত্যার কথা শুনলে সে পাগলের মতো ছুটে আসবে আত্মসমর্পণের জন্যে? আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই এদিকে সে এসেছে আপনাদের উদ্ধারের উদ্দেশ্য নিয়ে। আহমদ ইয়াং এখানে থাকলে আরও ভালো হতো, কারণ সে তার ছোট ভাইয়ের মতো, বলল জোয়ান উ। কোন আহমদ ইয়াং? ইরকিন ওয়াং বলল। কেন উরুমুচির আহমদ ইয়াং জিনজিয়াংয়ের সাবেক গভর্নরের জামাতা। জোয়ান উ বলল, সে আপনাদের হাতে বন্দী এখনও? আমরা আশঙ্কা করছিলাম সে মারা গেছে। ইরকিন ওয়াং বলল, সে মারা যাবে, এখনও যায়নি। সে আমাদের একজন ভিআইপি বন্দী।
তাকে টোপ বানিয়ে তার শ্বশুরকে আমরা ধরব। সে জিনজিয়াং ও মুসলমানদের স্বাধীনতা চেষ্টার একজন ছদ্মবেশী গুরু। বাইরে তার একটা পরিচিতিও আছে। তাকে আমরা হাতে পেতে চাই, বলল জোয়ান উ। বলেই উঠে দাঁড়ালো জোয়ান। বলল, উইদাই, তুমি রেকর্ডগুলো করে নিয়ে তাড়াতাড়ি ওখানে এসো, জরুরি কিছু কাজ আছে। কথা শেষ করেই জোয়ানু পা বাড়ালো যাওয়ার জন্যে, কিন্তু পা বাড়িয়েই আবার থমকে গেল। বলল, কেউ ভিডিও বক্তব্য দিতে গড়িমসি করলে সঙ্গে সঙ্গেই গুলি করে মাথা গুড়িয়ে দেবে হুইদাই। কোনো কথা, কোনো চিৎকারেরও যেন সুযোগ না পায়। চলতে শুরু করল জোয়ানু, খাস ইউরোপিয়ান চেহারা। ইউরোপিয়ান ট্যুরিস্টের পোশাকে আহমদ মুসা এসে নামল উডাং রেলওয়ে স্টেশনে। উডাং রেলওয়ে স্টেশন উডাংয়ের যোগাযোগ গ্রন্থি। উডাং পর্বতের পাদদেশ দিয়ে চলে যাওয়া শিয়ান জিয়াংফ্যান রেলওয়ে, চীনের ২০৯ নম্বর হাইওয়ে এবং উডাং পর্বতের ভেতরে ঢোকার প্রধান সড়ক ও মিনি রেলপথ সম্মিলিতভাবে উডাং রেলওয়ে স্টেশনকে ক্রস করেছে। আহমদ মুসার পিঠে একটা ব্যাগ, হাতে আজকের পিপলস ডেইলি পত্রিকা। স্টেশন থেকে বেরিয়ে ডিপার্চার লাউঞ্জে ঢুকতেই ভাড়া গাড়ির ড্রাইভারের ইউনিফর্ম পরা একজন সুগঠিত শরীরের যুবক অন্যদের মতোই ছুটে এলো। বলল, স্যার, আমার গাড়ি বড় এবং নতুন, পাহাড়ের জন্যে খুবই ভালো। কথাটা শুনেই আহমদ মুসার মনে পড়ে গেল তাকে যে ব্রিফ করেছে চীনের গোয়েন্দা প্রধান ভাই ডিং জিয়াং, যাদের ব্যাপারে তার মধ্যে উডাং পাহাড়ে ভাড়ায় গাড়ি চালানো গোয়েন্দাকর্মীরাও রয়েছে। প্যাসেঞ্জারকে ডাকার তাদের কোর্টকল হল, স্যার, আমার গাড়ি বড় ও নতুন, পাহাড়ের জন্যে খুবই ভালো। এই কল তারা সবাইকে দেয় না। যার ব্যাপারে তাদের ব্রিফ করা হয় তাকেই মাত্র এই কল দেয়। এই চিন্তা তার মনে আসার সাথে সাথে সে তাকালো যুবকটির শার্টের কলার ব্যান্ডের দিকে। সব গোয়েন্দারই গলার দুপাশে কলার ব্যান্ডের বাইরের অংশে কৌণিক শেষ প্রান্তটায় ক্ষুদ্র লাল কাপড় জড়ানো থাকবে, এবং সেটা শার্ট তৈরি করার সময় সেলাই করা, বাড়তি কোনো জিনিস নয়। যুবকটির কলার ব্যান্ডে সেই লাল প্রতীক চিহ্নটি আহমদ মুসা দেখল না। মুহূর্তের জন্যে ভ্রুকুঞ্চিত হয়ে উঠল আহমদ মুসার। তাহলে শত্রুরা তার আশা টের পেয়ে গেছে এবং এও জেনে গেছে যে পরিবহন ক্ষেত্রের গোয়েন্দারা আমাকে রিসিভ করবে, আর আমাকে সে ঠিক ঠিক আইডেন্টিফাই করেছে। মুহূর্তেই আহমদ মুসা তার করণীয় ঠিক করে নিল। এই যুবকটির গাড়ি নেয়াই সে ঠিক করল। যেহেতু আমাকে আইডেন্টিফাই করেছে, তখন এর গাড়ি না নিলেও সে তাকে ফলো করবে। এর চেয়ে ভালো তার গাড়িই নিয়ে নেয়া। দেখা যাক ঘটনা কোনো দিকে গড়ায়। আরও যারা এসেছে যাত্রী নিতে এবং তাকেও আমন্ত্রণ জানাচ্ছে, তাদের সকলের দিকে তাকাচ্ছিল আর এসব চিন্তা করছিল আহমদ মুসা। তাদের সবার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আহমদ মুসা তাকালো যুবকটির দিকে। বলল, তুমিই আমাকে প্রথম বলেছ, অতএব তোমারই অগ্রাধিকার। চলো, তোমার গাড়ি কোথায়? যুবকটি খুশি হয়ে বলল, চলুন স্যার, সামনেই আমার গাড়ি। যুবকটির মুখে বিজয়ের আনন্দ, কিন্তু তার মধ্যেও একটা কালো দাগ রয়েছে। আহমদ মুসা গাড়িতে উঠল। ল্যান্ড ক্রুজার ধরনের বড় জিপ। ড্রাইভারও উঠে বসেছে। বলল, কোথায় যাব স্যার? উডাং রেসিডেন্সিয়াল এলাকায় ভালো হোটেল তো আছে। কোন হোটেল ভালো বলো তো? বলল আহমদ মুসা। অনেক ভালো হোটেল আছে স্যার, ইন্টারন্যাশনাল চেইনের। কয়েকটা হোটেল সম্প্রতি হয়েছে, আবার চীনা ভালো হোটেলও আছে, বলল ড্রাইভার। চীনা হোটেল কোনটা ভালো? জিজ্ঞাসা আহমদ মুসার। অনেক ভালো হোটেল আছে স্যার, তার একটা উডাং রেসিডেন্সিয়াল এলাকার ও প্রান্তে একেবারে পাহাড়ের কোল ঘেঁষে। নিরিবিলি হোটেল, খুব ভালো, পর্যটকও ওখানে যায় বেশি। নাম কি? জিজ্ঞাসা আহমদ মুসার। হোটেল গংশুন, বলল ড্রাইভার। হোটেলের নাম শুনে আবার ভ্রু কুঁচকে গেল আহমদ মুসার। চীনের ইয়েলো সম্রাটের অন্য আরেক নাম গংশুন। হানদের পূর্বসূরি হুয়াজিয়া জাতির সম্রাট সে। হোটেলটা এ নাম নিল কেন? তাহলে কি এদের জোয়ান ওর সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজস্য আছে? খুশি হল আহমদ মুসা। বলল, হ্যাঁ ড্রাইভার, ওই হোটেলেই চলো। চলতে শুরু করল গাড়ি। গাড়ির সিটে গা এলিয়ে দিল আহমদ মুসা বিশ্রামের জন্য।
সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে তার মাথায় এলো একটা চিন্তা। সন্ত্রাসী বাহিনীটির পরিকল্পনা কি? তারা ড্রাইভার কেন পাঠিয়েছে? আমার লোকেশনটা জানার জন্যে? হ্যাঁ, এটাই হবে। লোকেশন জানার পর তাদের কাজ শুরু হবে। নিশ্চয়ই প্রথমেই তারা আহমদ মুসাকে কিডন্যাপ অথবা মেরে ফেলার চেষ্টা করবে। স্যুট অন সাইটে নির্দেশ তো তাদের উপর আছেই, সুতরাং আহমদ মুসাকে সাবধান হতে হবে। হোটেলে বসে এ নিয়ে ভাবা যাবে। এখনকার মতো এই চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়ে আহমদ মুসা সিটে আবার গা এলিয়ে দিল। স্যার, রেসিডেন্সিয়াল এরিয়ায় এখন বেশ জ্যাম। আমি একটু ঘোরা পথে যেতে চাই, তাতে আমরা বেশ আগে পৌঁছতে পারব হোটেলে। আর এ পথে প্রাকৃতিক দৃশ্য আপনার ভালো লাগবে স্যার, বলল ড্রাইভার। ঠিক আছে ড্রাইভার, বলে আহমদ মুসা আর একটু নড়ে চড়ে বসল। পাহাড়ের পথে চলছে গাড়ি, দুপাশে ঝোপঝাড়, ছোট বড় টিলা। পথ একটু উঁচু নিচু, কিন্তু পথটা ভালো। গাড়ি বেশ বেগে যেতে পারছে। হঠাৎ একটা শব্দ হল, তারপরই টায়ারের বিস্ফোরণ। অল্প কিছুটা এঁকে বেঁকে গিয়ে থেমে গেল গাড়ি। গাড়ির একটা পাশ একটা বেশ উঁচু টিলার ধার ঘেঁষে দাঁড়িয়ে গেছে। চমকে উঠে সোজা হয়ে বসেছে আহমদ মুসা। প্রথম শব্দটা যে সাইলেন্সার লাগানো কোনো রিভলভারের তা বুঝতে আহমদ মুসার মুহূর্ত দেরি হয়নি। জ্যাকেটের পকেটে মেশিন রিভলভারে হাত দিয়েছিল আহমদ মুসা। চারদিকে সে তাকাল। রাস্তা ছাড়া সবটাই ঝোমঝাড়ে ঘেরা। টিলার দিকের প্রান্ত দিয়ে গাড়ি থেকে দরজা খুলে বেরোনো সম্ভব নয়, ঢোকাও সম্ভব নয়। বিপরীত প্রান্তের দিকে এগোল আহমদ মুসা। দেখতে পেল জনা পাঁচেক লোক ছুটে আসছে গাড়ির এ প্রান্তের দিকে। আহমদ মুসা ওদের থেকে নিজেকে আড়াল করার জন্যে পেছনে সরে আসতে গিয়ে পেছনে তাকাল। দেখতে পেল সিটের উপর কাত হয়ে পড়ে থাকা ড্রাইভার উঠে বসেছে, তার হাতে রিভলভার। উঠে এসেছে আহমদ মুসার লক্ষ্যে। আঙুল তার ট্রিগারের উপর উঠেছে। আহমদ মুসার ডান হাত তার মেশিন রিভলভারের বাট ধরেই ছিল। চোখের পলকে তা বেরিয়ে এলো। গুলি করল ড্রাইভারকে। গুলিটা ড্রাইভারের রিভলভার ধরা হাত ছুঁয়ে তার বুকে গিয়ে বিদ্ধ হল। গুলি করেই আহমদ মুসা ফিরতে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে কে তখন গুলি বর্ষণ শুরু হয়ে গেছে। ওরা গাড়ি থেকে বেশ একটু দূরে। ফিরতে পারল না আহমদ মুসা। একটি গুলি এসে আঘাত করল তার কাঁধে। সে ছিটকে সরে গেল পেছনের বন্ধ দরজার দিকে। দরজা খোলা যাবে না। জানালা খোলাই ছিল। আহমদ মুসা দ্রুত জানালা দিয়ে বেরিয়ে ওপারের টিলায় গিয়ে পড়ল। সে নিজেকে একটু সামলে নিয়েই হামাগুড়ি দিয়ে দ্রুত এগোল গাড়ির পেছন দিকে। ওদেরকে গাড়ির বাইরে পেতে হবে। আহমদ মুসা গাড়িতে নেই দেখলেই ওরা চারদিকে ছড়িয়ে পড়বে। একসাথে ওদের পাওয়া কঠিন হবে। আহমদ মুসা গাড়ির পেছনে পৌঁছেই ওপাশ দিয়ে উকি দিয়ে দেখল গাড়ির জানালার বাইরে ওদের জটলা। টের পেয়ে গেছে ওরা। আহমদ মুসা গাড়ির সিটে নেই। কেউ ভেতরটা ভালো করে দেখছে, তাকাচ্ছে কেউ গাড়িটির দুই পাশের দিকে। একজন বলল, ওদিকে জানালা দিয়ে সে পালালো নাকি? গাড়ির ভেতরটা যে দেখছিল সে বেরিয়ে এলো ও চিৎকার করে বলল, তোমরা চারদিকে দেখো। সে যেন পালাতে না পারে। আহমদ মুসার তর্জনী মেশিন রিভলভারের ট্রিগারে। সে ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, সবাই অস্ত্র ফেলে দাও, না হলে সবাই মারা পড়বে। সবাই ওরা দেখে ফেলেছিল আহমদ মুসাকে। আহমদ মুসার কথা ওদের কানে গেল বলে মনে হল না। ওদের 5টি রিভলভারই বেপরোয়া গতিতে ছুটে এলো আহমদ মুসার দিকে। আহমদ মুসা তার মেশিন রিভলভারের ট্রিগার চেপে ধরল। গুলির ঝাঁক বেরিয়ে গেল ওদের দিকে। ওরা 5 জনই মারা পড়ল। আহমদ মুসা এলো তাদের কাছে। ওদের কয়েকজনের শার্টের কলার ব্যান্ড উল্টিয়ে দেখল। সবার কলার ব্যান্ডে প্রাচীন ও মৃত হাঞ্জু বর্ণমালার সেই আদ্যাক্ষর। আহমদ মুসা উঠে দাঁড়াল, চারদিকে তাকাল। ঝোপঝাড়, ছোট বড় টিলা চতুর্দিকে। একটু দূরে উঁচু উঁচু শৃঙ্গও দেখতে পেল। ঝোপঝাড়, টিলার আড়ালে বাড়িঘরও নিশ্চয় আছে, দেখতে পাচ্ছে না। আহমদ মুসা নিজের আহত কাঁধের দিকে তাকাল। গুলি বেরিয়েও যেতে পারে, কিন্তু ক্ষতটা গম্ভীর হয়েছে, বেশ ব্লিডিং হচ্ছে। গুলির অনেকগুলো শব্দ হয়েছে। পুলিশ শীঘ্রই এসে পড়বে। তার আগেই
তাকে এখান থেকে সরে পড়তে হবে। আহমদ মুসা মেশিন রিভলভার পকেটে রেখে ডান হাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রাস্তা বাদ দিয়ে যেদিকে ঝোপঝাড় ও টিলা বেশি সেদিকে এগোতে লাগল। তার ইচ্ছা ভালোমতো একটা আড়ালে বসে কাঁধের ব্যান্ডেজটা কোনো রকমে সেরে নেবে যাতে রক্ত বন্ধ হয়। কয়েক গজ এগোতেই ডান দিক থেকে শব্দ পেয়ে চমকে উঠে ফিরে তাকাল। দেখল এক বৃদ্ধা ও একজন তরুণ একটা টিলার মাথা থেকে নেমে আসছে। আহমদ মুসা দাঁড়িয়ে গেল। বৃদ্ধার বয়স ৯০-এর বেশি হতে পারে। মুখের চামড়ায় তার বয়সের গভীর বলিরেখা, কিন্তু বয়স যতটা তার বয়সের ভার শরীরে ততটা নেই। বেশ শক্ত সমর্থ, বেশ স্বচ্ছন্দে সে টিলা থেকে নেমে আসছে। তারা এসে দাঁড়াল আহমদ মুসার সামনে। বৃদ্ধার সন্ধানী দৃষ্টি আহমদ মুসার চোখে মুখে। বলল, তুমি তো পর্যটক দেখছি বাছা, আর গাড়িটা ভাড়া ট্যাক্সি। তুমি এখন কোথায় যেতে চাও? মারাত্মক আহত তো তুমি। কিছুক্ষণ আগে ট্রেন থেকে নেমেছি, যাচ্ছিলাম হোটেলে উঠব বলে। রাস্তার জ্যাম এড়াবার জন্যে ড্রাইভার আমাকে এদিক নিয়ে যাচ্ছিল হোটেল গংশুনে। এর মধ্যে পথেই এই ঘটনা ঘটে গেল, বলল আহমদ মুসা। তাহলে তো তোমার উঠবার কোনো জায়গা নেই। এভাবে তুমি হোটেলেও যেতে পারবে না। তুমি কি হাসপাতালে যাবে? হাসপাতালে নেব তোমাকে, বলল বৃদ্ধা মহিলা। না দাদিমা, হাসপাতালে যাব না আমি, অনেক ঝামেলায় পড়তে হবে, আহমদ মুসা বলল। আমরা সব দেখেছি টিলায় দাঁড়িয়ে, তোমার তো কোনো দোষ নেই। ও সন্ত্রাসীরাই আক্রমণ করেছিল তোমাকে কিডন্যাপ করা বা মেরে ফেলার জন্যে। ড্রাইভারও সন্ত্রাসীদের লোক বলেই মনে হয়েছে, সুতরাং ওদের মারায় তোমার কোনো দোষ হয়নি। তোমার রিভলভারের নিশ্চয় লাইসেন্স আছে, বলল বৃদ্ধা মহিলা। হ্যাঁ, আমার রিভলভারের লাইসেন্স আছে দাদিমা, আহমদ মুসা বলল। তুমি হাসপাতালে যাবে না, তাহলে চিকিৎসা হবে কিভাবে? বলল বৃদ্ধা মহিলা। একটু আড়ালে গিয়ে জামা খুলে নিজেই ব্যান্ডেজটা কোনো রকমে করব যাতে রক্ত বন্ধ হয়। তারপর থাক থাক হয়েছে বাছা, আর বলল না। বিদেশে এসেছ বলেই কি পানিতে পড়ে গেছ? চলো আমার বাসায়। হোটেলের মতো সুন্দর হবে না বটে, তবে আমরা তো বাস করি। তুমিও একটু কষ্ট করলে। আর আমাদের পরিচিত ডাক্তার আছে, ডাকতেও পারব। বলেই বৃদ্ধা তরুণটির দিকে তাকিয়ে বলল, এ আমার নাতি মা জিয়াউজিন। নাম শুনে আহমদ মুসা তার দিকে একবার তাকাল, কিছু বলল না। একটু থেমেছিল বৃদ্ধা মহিলা, বলল আবার মা জিয়াওয়ের দিকে তাকিয়ে, তুমি বাছার পিঠের ব্যাগটা হাতে নাও, আর এক হাত দিয়ে বাছাকে ধরে নিয়ে চলো। বেশি দূর তো নয়, আমাদের গাড়ি আছে সামনেই। আমাকে ধরতে হবে না দাদিমা, আমি বেশ হাঁটতে পারব। চলুন, বলল আহমদ মুসা। চলল তারা। ওদের গাড়িটা ঘোড়ায় টানা, একটু লম্বা ভ্যান ধরনের গাড়ি। তার পেছনের অর্ধেকটা কাভার্ড, সামনের অংশটা খোলা। এ গাড়িতে মানুষ, মাল সবই বহন করা যায়। গাড়ির কাভার্ড বা কম্পার্টমেন্ট অংশে ভেতরে বিছানা পাতা, এখানে শুয়ে বসে থাকা যায়। আহমদ মুসাকে গাড়ির কম্পার্টমেন্ট অংশে বসাল যুক্তির অনেক ট্যাগ অফ ওয়ারের পর। বৃদ্ধা মহিলার যুক্তি হল, রক্তাক্ত অবস্থায় বাইরের লোকেরা আহমদ মুসাকে দেখা ঠিক নয়। মানুষের মনে নানা রকম প্রশ্ন উঠতে পারে, আবার শত্রুরাও দেখে ফেলতে পারে। আহমদ মুসা বুড়ি দাদিমার যুক্তি মেনে নিয়েছে। বৃদ্ধা মহিলা বসেছে সামনের উন্মুক্ত স্থানে, আর তার নাতি মা জিয়াও বসেছে গাড়ির ড্রাইভিং সিটে। চলতে শুরু করল ঘোড়ার গাড়ি। এসব গাড়ি পাহাড়ের লেন বাইলেনগুলোতে চলে থাকে। শহরের ও বাইরের প্রধান সড়কগুলোতে এসব গাড়ির প্রবেশ নিষিদ্ধ। বৃদ্ধা মহিলার বাড়িতে শুয়ে বসেই কেটে গেল ৩ দিন আহমদ মুসার। অধিকাংশ সময়ই আহমদ মুসা বৃদ্ধা মহিলার গল্প শুনে কাটিয়েছে। গল্পগুলো কখনো আহমদ মুসাকে বুক ফাটা বেদনা দিয়েছে, কখনো আবার আনন্দিত করেছে। প্রথম দিনেই আহমদ মুসাকে নামাজ পড়তে দেখে বৃদ্ধা কেঁদে ফেলেছে। এসে বসেছে আহমদ মুসার পাশে, বলেছে, বাছা তুমি মুসলমান, আমি খুব খুশি হয়েছি বাছা, অরুদ্ধ কণ্ঠে বলেছিল বৃদ্ধা। দাদিমা, আপনারা কি মুসলমান?
আমার সন্দেহ হয়েছিল মা জিয়াও জিনের নাম শুনে। চীনে বিশেষ করে হুইদের মধ্যে এ নামের প্রচলন আছে। নামের আগে মা অর্থ মোহাম্মদ। সে অর্থে আপনার নাতির নাম মোহাম্মদ জিয়াও জিন, বলেছিল আহমদ মুসা। বৃদ্ধা একটি দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমি যে কি আমি জানি না বাছা, তবে আমার এই নাতি হান বাপ মায়ের ছেলে, তাই হান বলেই পরিচিত। কিন্তু তার নামের আগে মা বসিয়ে তার নামে মুসলমানের চিহ্ন রেখেছিলাম আমি। তেমনি আমি ছোটবেলা থেকে তাকে শুনিয়েছি মুসলিম রক্ত তার দেহে আছে। বলেছি আমারই সন্তান তার বাবা। তার দাদা হান হলেও আমি হুই মুসলিম। মুসলিম এই কারণে যে আমি হানদের ধর্ম বৌদ্ধ অথবা তাও বা কনফিউসিসীয় কোনোটাই গ্রহণ করিনি। আবার পুরো মুসলমান থাকতেও পারিনি হান পরিবারে এসে। কিন্তু মনের সবটা জুড়েই আমি মুসলমান। আমার নাতি মা জিয়াও আমার মতোই হয়েছে। বাইরে সে হান, কিন্তু ভেতরে সে মুসলমান। তাই না রে মা জিয়াও? বৃদ্ধার নাতি তার দাদির পাশেই বসেছিল। সে বৃদ্ধার প্রশ্নের উত্তরে কিছু বলল না। তার চোখেও পানি। তোর চোখে পানি কেন রে? নাতিকে প্রশ্ন করল তার দাদি। এটা কান্না নয় দাদি, আনন্দ। স্যারকে দেখে প্রথমবার আমার মনে হয়েছে মুসলমান হওয়াও গর্বের হতে পারে। স্যার সেদিন একাই 6 জন সন্ত্রাসীকে মেরেছেন। মুসলমানদের সাহস, শক্তি অন্যদের চেয়ে বেশি হতে পারে। তারা শুধুই মানুষের মার খায় না, হাত পেতে বেড়ায় না। এটা আমি প্রথম বুঝলাম দাদিমা স্যারকে দেখে। সেই সাথে তোমার স্থান, তোমার কাছ থেকে শোনা শক্তি, সাহসের গল্পগুলো আমার কাছে খুব উঁচু হয়ে উঠেছে। সেই আনন্দের অশ্রু আমার চোখে দাদিমা। মা জিয়াও জিন বলল, কিন্তু দাদিমা আপনি হান ঘরে এলেন কেন, কি করে? বলল আহমদ মুসা। গম্ভীর হয়ে উঠল দাদিমা। আর একটা দীর্ঘশ্বাস নেমে এলো তার বুক থেকে। মুহূর্তের জন্যে চোখ বুঝল সে। বলল, সে এক বেদনার কথা বাছা। এই উডাং পর্বতের একটু পশ্চিমে শানসির একটা গ্রামে আমরা 200 ঘরের মতো মুসলমান বাস করতাম। উডাং পর্বতের এই পশ্চিম ঢালে সমৃদ্ধ একটা হান বসতি ছিল। এখানে প্রতি বছরই বড় মেলা বসত। আর উডাং পর্বতের গোড়ায় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল। মেলা উপলক্ষে এবং উডাংয়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়া উপলক্ষে এখানে ব্যাপক যাতায়াত আমাদের 2 পল্লীর মুসলমানদের। আমার বয়স যখন 18-19, সেই সময় একটা বড় ঘটনা ঘটল। উডাং থেকে বলা হল কোনো মুসলমান পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ কোনো উদ্দেশ্যেই উডাং পর্বত ও সন্নিহিত অঞ্চলে আসতে পারবে না। এই নিষেধাজ্ঞায় সাংঘাতিক বিপদে পড়ে গেল আমাদের অঞ্চল। আমাদের এলাকা থেকে শানসির শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় বাণিজ্যের কেন্দ্র অনেক দূরে। ফলে নিষেধাজ্ঞা থাকলেও উডাংয়ে গোপনে ছদ্মনামে মুসলমানদের লেখাপড়া চলতেই থাকল। এই সময় একটা হান মেয়ে পালিয়ে আসে আমাদের হুই পল্লীতে। বেইজিংয়ে পড়ার সময় আমাদের এক হুই মুসলিম ছেলের সাথে তার প্রেম হয়। বেইজিংয়েই তাদের বিয়ে হয়। এভাবেই উডাংয়ের হান পরিবারের মেয়েটি আমাদের হুই পল্লীতে আসে। আমাদের 2 পল্লীর নেতারা বিষয়টির মীমাংসা 2 বার চেষ্টা করে, কিন্তু হানরা কিছুই মানতে রাজি হয়নি। একদিন রাতে শত শত হান সব রকম অস্ত্রসজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে আমাদের পল্লীতে। গোটা বসতিতে আগুন ধরিয়ে দেয়। পুড়ে মরে বহু মানুষ। যারা আমরা আগুন থেকে বেরোতে পারি, তারা চারদিকে ঘিরে থাকা হানদের আক্রমণের শিকার হই। শিশু, যুবক, বৃদ্ধ, বয়স্ক নারীদের হত্যা করা হয়। তরুণী যুবতী নারীদের হানরা ধরে আনে। আমাকেও একজন হান যুবক ধরে আনে। সে যুবকই আমাকে বিয়ে করে। এ যুবকই আমার নাতিমা জিয়াওয়ের দাদা। আমার মতো বহু মুসলিম মেয়েকে উডাংয়ের এই হান বসতিতে হানদের ঘর করতে হয়েছে। আমার পরিবারের মতো এখানকার বহু হান পরিবারে মুসলিম রক্ত রয়েছে। কথা শেষ করে দাদিমা আরেকটা দীর্ঘশ্বাস নামে তার বুক থেকে। 3 দিনের খণ্ডস্মৃতি নিয়ে আহমদ মুসা যখন মশগুল, তখন দাদিমা এসে ড্রয়িং রুমে ঢুকল। আহমদ মুসা ভাবনার জগৎ থেকে ফিরে এলো। সোজা হয়ে বসল। আহমদ মুসা,
দাদিমা বুঝতে যাবে এ সময় দরজায় নক হল। বৈঠকখানা ঘরে বসেই আহমদ মুসা বিশ্রাম নিচ্ছিল। নক হল বৈঠকখানার দরজাতেই। দাদি না বসে গিয়ে খুলে দিল দরজা। দরজায় দাঁড়িয়ে এক সুন্দরী তরুণী। চেহারায় হান ভাব মুখ্য, কিন্তু মুখের আদল ও চোখ হানদের নয়। দাদি তাকে ভেতরে ডাকল। সোফায় বসিয়ে আহমদ মুসাকে দেখিয়ে বলল, উনি আমাদের সম্মানিত মেহমান, সালাম দাও। মেয়েটি উঠে দাঁড়িয়ে হাত তুলে সালাম দিল। আহমদ মুসা সালাম নিয়ে বলল। দাদিমা সালাম দিতে বললেন, একই আপনার আত্মীয় কেউ? আত্মীয় নয়, কিন্তু আত্মীয় হবে। অল্প দূরেই এদের বাড়ি। আমার নাতির মতোই এর বাবা, মা, দাদা হান, কিন্তু দাদি ছিল কুই মুসলমান। বলল দাদিমা। তোমার নাম কি বোন? বলল আহমদ মুসা। ফাজুয়ান জিয়ান, তরুণীটি উত্তর দিল। আহমদ মুসা দাদিমার দিকে তাকিয়ে বলল, সুন্দর নাম, সব ভালো তো একসঙ্গে করা হয়েছে। দাদিমা উত্তরে বলেছিল, নামটা সে ওর দাদির কাছ থেকে পেয়েছে। বলেই দাদিমা তাকাল ফাজুয়ানের দিকে। বলল, কি বোন, কি খবর নিয়ে এসেছ? তুমি কারণ ছাড়া তো আসেই না। বাবা আপনার কাছে আসতে চান, কখন আসবেন সেটা জানতে চেয়েছেন। আর একটা কথা দাদিমা, মেহমানের নাম কি, কোন দেশের জানতে চেয়েছেন বাবা? বলল ফাজুয়ান। তাকে আজ বা কাল সন্ধ্যায় আসতে বলো। একটু থেমেই আবার বলল দাদিমা, তোমার বাবা কিভাবে জানলেন আমাদের বাসায় মেহমান আছেন? জিয়াওয়ের কাছ থেকে শুনেছে, বলল ফাজুয়ান। হ্যাঁ, দাদিমা ওর সাথে আমার দেখা হয়েছিল গতকাল। আমি বলেছি মেহমানের কথা। আমাদের বাড়িতে কোনো আত্মীয় এসেছেন কিনা উনি জিজ্ঞেস করেছিলেন। বলল মা জিয়াও। ফাজিয়াও কথা বলার সময়ই মা জিয়াও ঘরে ঢোকে। মা জিয়াও থামতেই ফাজুয়ান বলল, ঠিক আছে দাদিমা, বাবাকে জানাবো। তিনি কনফার্ম করলে আমি আপনাকে জানিয়ে দেব। মা, জিয়াওফা জোয়ানকে ভেতরে নিয়ে যাও, নাস্তা দিতে বলো বোনকে। দাদিমা বলল। সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়াল ফাজওয়ান। বলল, এখন নয় দাদিমা, আমি গাড়ি দাঁড় করিয়ে রেখে এসেছি, এখনই যেতে হবে, একটু বাজারে যাব। একটু থেমেই বলল, আসি দাদিমা, আসি জিয়াও। আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, আসি স্যার। বেরিয়ে গেল ফাজওয়ান। মা জিয়াও ফাজওয়ানকে এগিয়ে দিয়ে ফিরে এলো। মা জিয়াও, তুমি ফাজওয়ানের বাবাকে আমার সম্পর্কে কি কি বলেছ? বলল আহমদ মুসা মা জিয়াওকে লক্ষ্য করে। সেদিন যা ঘটেছিল সেটাই বলেছি স্যার। বলেছি পর্যটক একা, নতুন, উডাঙে তার কেউ নেই, তার শুশ্রূষার জন্যে আমরা নিয়ে এসেছিলাম, বলল মা জিয়াও। আহমদ মুসা মনে মনে হিসাব কষল। গতকাল দেখা হয়েছিল, কিন্তু আজ এ প্রশ্ন করল কেন? এই চিন্তা মনে আসতেই আহমদ মুসা জিজ্ঞেস করল, মাজিয়াও তোমার হবু শ্বশুর কোথায়, কি চাকরি করেন? মাজিয়াওয়ের মুখ লজ্জায় আরক্ত হয়ে উঠেছিল। বলল মাথা নিচু করে, আগে তিনি তার পশুপাল দেখাশোনা করতেন, তার সাথে একটা ব্যবসাও করতেন, কিন্তু 2 মাস হল উনি চাকরি পেয়েছেন। চাকরি পেয়েছেন মানে? চাকরি দিয়েছেন নানিয়ান টেম্পলের গুরু, বলল মাজিয়াও। ফাজওয়ানের বাবার কাজ কি নানিয়ান টেম্পলে? জিজ্ঞাসা আহমদ মুসার। কাজ এক জায়গায় নয় স্যার। নানিয়ান প্যালেস টেম্পল, একটু দূরে ড্র্যাগন কেভ এবং তার পাশের পার্পল টেম্পলে কাজ করতে হয়, যখন যেখানে আদেশ হয়, বলল মাজিয়াও। কি কাজ করতে হয়, কখন থেকে কখন? আহমদ মুসা বলল, ওখানে যান খুব ভোরে, বাজারঘাটের কাজ করতে হয়, আসেন দুপুরের পরে। খুব রাগঢাক ওখানকার কাজে, ওখানকার কোনো কথা, এমনকি ওখানে চাকরি করে এ কথাও বাইরে বলা নিষেধ। একটু থামল মাজিয়াও, বলল আবার, তবে তিনি ওখানে বেশি দিন চাকরি করতে পারবেন বলে মনে হয় না। কেন? জিজ্ঞাসা আহমদ মুসার। সেটা তিনি পরিষ্কারভাবে বলেননি। কথায় কথায় বলেছিলেন ওরা লোক ভালো নয়, লোকদের ওখানে এনে আটকে রাখে। ড্র্যাগন কেভে নাকি কারো কাছে এরকম কথা শুনেছেন, বলল মাজিয়াও। মনে মনে আল্লাহর হাজারো শুকরিয়া আদায় করল।
অমূল্য কিছু ইনফরমেশন সে একেবারে মূল্যহীন পথে পেয়ে গেল। সেই সাথে সে সিদ্ধান্ত নিয়ে নিল এখানে আর এক মুহূর্ত থাকা চলছে না। যে কোনো মুহূর্তে এখানে আক্রমণ হতে পারে। মা জিয়াওয়ের হবু শ্বশুরের খবরের অপেক্ষা তারা করবে না। হাতঘড়ির দিকে তাকালো আহমদ মুসা। দেখল বিকেল 4:30। বাছা, তুমি এত কথা জিজ্ঞেস করছো কেন? তোমাকে যেন একটু অস্থির মনে হচ্ছে, বলল দাদিমা। দাদিমা, এখানে একটা বড় ঘটনার আশঙ্কা করছি। মনে হচ্ছে আপনার বাড়ি, মানে আমি আক্রান্ত হব। আহমদ মুসা বলল, কি বলছো তুমি বাছা? কে আক্রমণ করবে, কেন করবে? বলল দাদিমা। তার চোখে মুখে বিস্ময়। সেদিন যারা আক্রমণ করেছিল তারাই আসছে, আহমদ মুসা বলল। কেমন করে বলছো? তারা জানবে কেমন করে? তুমি তো বের হওনি কোথাও, বলল দাদিমা। জেনেছে দাদিমা, ওরা যে কোনো সময় এসে পড়বে। পরে আপনাকে সব বলবো। এখনই আমাকে যেতে হবে, আহমদ মুসা বলল। দাদিমার মুখে আশঙ্কা আতঙ্কের ছায়া। বলল, তুমি এখন কোথায় যাবে? সেটা পরে ঠিক করব, আহমদ মুসা বলল। দাদিমা একটু চিন্তা করল, বলল, শোনো বাছা, নিচে উডাংয়ের মূল আবাসিক এলাকায় একটা টিলার গোড়ায় রাস্তার ধারে আমাদের একটা ছোট বাড়িসহ একটা দোকান আছে। আমার স্বামীর আমলে ওখানে আমাদের জমজমার ব্যবসাও ছিল, কিন্তু আমার ছেলে লেখাপড়া শিখে ভালো চাকরিতে ঢুকায় ব্যবসা বন্ধ হয়ে যায়। ভাড়া দেয়া হয়নি ওটা। কিছুদিন আগে আমি ধুয়ে মুছে বাড়ি ও দোকান ঠিক করেছি ভাড়া দেব বলে, কিন্তু আমার নাতি বলছে তার লেখাপড়া শেষ হয়েছে, এখন সে দাদার মতো ব্যবসা করবে, কিন্তু পুঁজির অভাবে ব্যবসা শুরু করা যায়নি। ফাজওয়ানের সাথে বিয়েও বন্ধ আছে এ কারণে। ফাজওয়ানের বাবা চায় মা জিয়াও আগে ব্যবসায়ী হোক, আয় উপার্জন করতে শিখুক। তুমি ওই বাড়িতে গিয়ে উঠো বাছা। একটু থামল দাদিমা, তাকালো মা জিয়াওয়ের দিকে, বলল, যাও মা জিয়াও, বাছাকে সেখানে তুলে দিয়ে এসো। না দাদি, আমি একাই চিনে নেব। আপনি ঠিকানা দিন। সন্ত্রাসীরা এসে মা জিয়াওকে যদি না দেখে, তাহলে ভাববে নিশ্চয় সে আমাকে পালিয়ে নিয়ে গেছে। আপনার ফ্যামিলি বিপদে পড়বে। আহমদ মুসা সোফার উপর থেকে ব্যাগ তুলে নিল। সন্ত্রাসীরা এলে বলবেন আমি সুস্থ হবার পর চলে গেছি, কোথায় যাচ্ছি বলে যাইনি। বলে আহমদ মুসা মা জিয়াওয়ের দিকে ফিরল, তাকে বুকে জড়িয়ে ধরল, বলল, তুমি খুব ভালো ছেলে। মা জিয়াও কেঁদে ফেলল, বলল, স্যার, 3 দিনেই আমার অভিভাবক হয়ে গিয়েছিলেন। আমি এক নতুন জীবনও লাভ করেছি। দেখা হবে না স্যার আপনার সাথে আর? দেখা হবে না কেন? তোমাদের ছোট বাড়িটা তো হবে আমার স্টেশন। তবে আগামী 2-3 দিন ওখানে তুমি যেও না। সন্ত্রাসীরা তোমাকে ফলো করে আমাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারে, বলল আহমদ মুসা। থেমেই ঘুরল আহমদ মুসা দাদির দিকে। পকেট থেকে ডলারের একটা বান্ডিল বের করে দাদির হাতে দিয়ে বলল, দাদিমা, মা জিয়াওয়ের বিয়েতে আমার উপহার এবং তার ব্যবসায়ের মূলধন। এ কি করছো বাছা? এ টাকা তোমার কাছ থেকে নেব কেমন করে? বলল দাদি। কেন? ভাবুন যে আপনার এক বড় নাতি এই টাকা দিয়েছে, দিতে পারে না? আহমদ মুসা বলল। যাওয়ার সময় এইভাবে কাঁদিয়ে যাবে তুমি? বড় নাতি হলে তাহলে চলে যাবে কেন? বলল দাদিমা। চলে যাচ্ছি কই, একটু সরে যাচ্ছি। এই তো তোমাদের আর এক বাড়ির চাবিও ঠিকানা পেলাম, আহমদ মুসা বলল। তাহলে আর এভাবে টাকা দেয়া কেন দরকার? তুমি তো থাকছই, বলল দাদিমা। সঙ্গে সঙ্গে উত্তর দিল না আহমদ মুসা। একটু গম্ভীর হয়ে উঠল তার মুখ। বলল, দাদিমা, বড় একটা কাজ নিয়ে আমি এসেছি উরাং পর্বতে, এজন্যে নানা কাজে আমাকে ব্যস্ত থাকতে হবে, বলল আহমদ মুসা। শত্রুরা কি তোমার পেছনে এই কারণেই লেগেছে? দাদিমা বলল। হ্যাঁ, শত্রুরা খুবই পাওয়ারফুল। সরকারকেও ওরা তোয়াক্কা করে না, বলল আহমদ মুসা। দাদিমার মুখ গম্ভীর হয়ে উঠেছে। বলল, তুমি একা, এত বড় শত্রুর বিরুদ্ধে তোমার কি কাজ বাছা? আপনাকে বলা যায় দাদিমা, ওরা বড় বড় কিছু লোককে অপহরণ করে এনে আটকে রেখেছে। আমি তাদের উদ্ধারে এসেছি। দাদিমার 2 চোখ ছানা বড়া হয়ে উঠল। বলল চাপা কণ্ঠে, সর্বনাশ।
এত বড় কাজ তুমি একা কিভাবে করবে? তার উপর তুমি নতুন এখানে। জানো তো না যে তারা কোথায়? না দাদিমা, এজন্যই তো ব্যস্ত থাকতে হবে, বলল আহমদ মুসা। আমার নাতি মা জিয়াও উডাংয়ের সবকিছু চেনে, সব জায়গায় গিয়েছে। কিছুদিন সে গাইডেরও কাজ করেছে। তুমি তাকে নিতে পারো বাছা, বলল দাদিমা। দাদিমা থামতেই জিয়াও উৎসাহের সাথে বলে উঠল, উডাংয়ের টেম্পল প্যালেসের নারী নক্ষত্র আমি জানি। আমাকে যা বলবেন সে কাজ করতে পারব, শুধু গুলি চালনা ছাড়া। না দাদিমা, এই শত্রুরা অত্যন্ত নিষ্ঠুর। তোমাদের বাড়ির উপর সামান্য সন্দেহ হলে এ বাড়ির মানুষ তো বটেই, গোটা বাড়ি নিশ্চিহ্ন করে দেবে। তোমাদেরকে এসবের মধ্যে জড়াব না, বলল আহমদ মুসা। কিন্তু তুমি তো এই নিষ্ঠুর শত্রুর মুখোমুখি হচ্ছ বাছা, দাদিমা বলল। আমি একা। এখানে তো আমার বাড়িঘর নেই, আত্মীয় স্বজন নেই। আমার ওরা কি ক্ষতি করবে? খুব বেশি হলে আমার জীবনটাই তারা নিতে। দাদিমা কথা শেষ করতে দিল না আহমদ মুসাকে। হাত দিয়ে আহমদ মুসার মুখ চেপে ধরে বলল, বালাই ষাট, এসব কথা বলতে আছে, বিশেষ করে গুরুজনদের কাছে? তুমি খুব ভালো ছেলে। আল্লাহ তোমাকে আমার চেয়ে বেশি হায়াত দিক। ঠিক আছে দাদিমা, বললাম না, বলেই তাকালো মাজিয়াওয়ের দিকে। বলল, মাজিয়াও, তুমি নানিয়ান প্যালেস বা মন্দির, পার্পল প্যালেস বা মন্দির এবং ড্র্যাগন কেভে কখনো ঢুকেছ? স্যার, এ তিনটি সহ এ ধরনের প্যালেস মন্দিরের দুইটা অংশ থাকে। একটা পাবলিক, অন্য অংশ প্রাইভেট। প্রাইভেট অংশ ধর্মগুরু ও তাদের লোক ছাড়া সকলের জন্য নিষিদ্ধ, বলল মাজিয়াও। ড্র্যাগন কেভটা কত বড়? জিজ্ঞাসা আহমদ মুসার। অরিজিনাল ড্র্যাগন কেভ বড় নয়, কিন্তু ড্র্যাগন কেভের উপর যে স্থাপনা তৈরি হয়েছে সেটা বিশাল। কেভের মতোই অনেকগুলো ব্যারাকে বিভক্ত কেভের স্থাপনাটি। অরিজিনাল গুহাটি মানুষকে দেখানো হয়, কিন্তু ব্যারাক কেভগুলো নিষিদ্ধ বাইরের লোকদের জন্যে, বলল মাজিয়াও। নিষিদ্ধ এলাকা রক্ষার জন্যে ওদের অনেক প্রহরী আছে, তাই না? আহমদ মুসা বলল। না স্যার, প্রহরী দেখাই যায় না, কিন্তু কেউ নিষিদ্ধ এলাকায় পা বাড়ালেই যমদূতের মতো আবির্ভূত হয় খড়গধারী লোকরা। তাদের সংখ্যা কখনই দেখা যায় না, গুনাও যায় না, বলল মাজিয়াও। ধন্যবাদ মাজিয়াও, আমি চলি। তারপর তাকালো দাদির দিকে, বলল, আসি দাদিমা। ব্যাগটা পিঠে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় নেমে দ্রুত হাঁটছে আহমদ মুসা। এ পথে চলার প্রধান মাধ্যম পায়ে হাঁটা। যানবাহনের মধ্যে একমাত্র ঘোড়ার গাড়িই চলে এ পথে। দুপাশেই মাঝে মাঝে ঝোপঝাড় এবং ছোট বড় টিলা। পথটা এঁকে বেঁকে নেমে গেছে উপত্যকার উডাং রেসিডেন্সিয়াল এরিয়ায়। আহমদ মুসার টার্গেট এই রেসিডেন্সিয়াল এরিয়া। আহমদ মুসা সামনে চোখ রেখে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল অল্প দূরে একটা ঝোপের পেছনটা নড়ে উঠল। সে দেখতে পেল একজন লোক ঝোপটা থেকে বেরিয়ে দৌড়ে সামনে চলে গেল। সঙ্গে সঙ্গেই একটা চিন্তা আহমদ মুসার মাথায় ঝিলিক দিয়ে উঠল। লোকটি শত্রুপক্ষের ইনফর্মার নিশ্চয়। সে চোখ রাখছিল বাড়িটা এবং রাস্তার উপর। সামনেই কোথাও শত্রুপক্ষের লোকরা উঁত পেতে আছে। আহমদ মুসার খবর তাদেরকে দিয়ে লোকটা পালিয়ে গেল। হঠাৎ আহমদ মুসার মনে প্রশ্ন জাগল, লোকটা একদম সামনে থেকে সামনের দিকে পালালো কেন? সামনের দিকে আমার নজর আকৃষ্ট করা এবং সামনে শত্রু আছে এই ধারণা আমার মধ্যে সৃষ্টি করার জন্য নয়তো? এই ভাবনার সাথে সাথেই আহমদ মুসা তার ডান হাতটা শোল্ডার হোস্টারের দিকে চালিয়ে দিয়ে নিজের দেহকে রাস্তার বাম পাশের দিকে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গেই এক ঝাঁক গুলি, যেখানে আহমদ মুসা দাঁড়িয়েছিল তার উপর দিয়ে ঝড়ের মতো চলে গেল। আহমদ মুসা মাটিতে পড়েই গড়িয়ে রাস্তার পাশে একটা পাথরের আড়ালে চলে গেল এবং সেই সঙ্গে মাথা সে যেদিক থেকে গুলি এসেছে সেদিকে, মানে পেছন দিকে ঘুরিয়ে নিল। পাথরের আড়াল থেকে উঁকি দিল পেছন দিকে। দেখল স্টেনগান বাগিয়ে ওরা 5 জন ছুটে আসছে এদিকে। তাদের চোখগুলো রাস্তার বাম পাশে খুঁজছে আহমদ মুসাকে। তারা পাথরটা ও পাশের ঝোপকে সন্দেহ করেছে। সন্দেহকে সুনির্দিষ্ট করতে পারলেই কিংবা আরও একটু সামনে এসে তাদের কৌণিক অবস্থানের অসুবিধাকে দূর করতে পারলেই
তারা আবার আক্রমণে আসবে। ওরা আক্রমণে এলে এই পাথরের আড়ালে বেশিক্ষণ সে টিকে থাকতে পারবে না। অন্যদিকে ঝোপ পর্যন্ত যাওয়াও নিরাপদ হবে না, তাকেই আগে আক্রমণে যেতে হবে। আর ওরা যখন ভাবছে আমি নিরাপদ আশ্রয়ের জন্য ব্যস্ত, তখনই আক্রমণের উপযুক্ত সময়। যে চিন্তা সেই কাজ। ট্রিগারে আঙুল রেখে স্পিংয়ের মতো উঠে দাঁড়াল আহমদ মুসা। তর্জনী তার ট্রিগারে চেপে বসল। গুলির ঝাঁক বেরিয়ে গেল তার মেশিন রিভলভার থেকে। আহমদ মুসা আমন বেপরোয়া আক্রমণে আসবে ওরা ভাবতে পারেনি। আহমদ মুসাকে দেখার সঙ্গে সঙ্গে ওরাও স্ট্যান্ডগান তুলেছিল, কিন্তু আহমদ মুসার মেশিন রিভলভার তার আগেই গুলিবর্ষণ শুরু করেছে। তারা শুয়ে পড়ারও সুযোগ পেল না। 5টি লাশ রাস্তার উপর এক লাইনে ঝরে পড়ল। ট্রিগারে হাত রেখেই আহমদ মুসা ছুটল ওদের দিকে। ওদের একজনের জ্যাকেটের কলার ব্যান্ড উল্টিয়ে দেখল সেখানে হাঞ্জু বর্ণমালার সেই আদ্যাক্ষর। উঠে দাঁড়াল আহমদ মুসা, তাকালো দাদিমার বাড়ির দিকে। বাড়িটা বেশ দূরে, কিন্তু দৃষ্টিসীমার বাইরে নয়। দেখতে পেল দাদিমা মা জিয়াওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আহমদ মুসাকে তাকাতে দেখেই মা জিয়াও হাত তুলেছে। আহমদ মুসা ওদের দিকে একবার হাত নেড়ে ঘুরে দাঁড়াল, হাঁটতে শুরু করল আবার সামনের দিকে। রাস্তার একটা বাঁক ঘুরে আরও কিছুটা এগিয়ে সামনে পেছনে একবার তাকিয়ে নিয়ে পকেট থেকে মোবাইল বের করল। যোগাযোগ করল উডাংয়ের গোয়েন্দা অফিসের সাথে। ওপার থেকে ফোন ধরেই শুভেচ্ছা জানিয়ে বলল, স্যার, আপনার মোবাইল নাম্বার চিনতে পেরেছি। আমরা আপনাকে আশা করছিলাম। স্যার, আপনার আসার দিন একটা বড় ঘটনা ঘটে গেছে। শত্রুরা আমাদের ট্যাক্সি ড্রাইভার কর্মীকে কিডন্যাপ করে তার গাড়ি নিয়েই আপনাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল। আমরা গোয়েন্দা অফিসারটির কথার মাঝখানেই আহমদ মুসা বলে উঠল, সে গাড়ি তো পেয়েছেন? শুধু সে গাড়ি পায়নি স্যার, 6টি লাশও আমরা পেয়েছি। তার মধ্যে আমাদের লোককে কিডন্যাপকারী ও গাড়ি হাইজ্যাককারী লোকটির লাশও ছিল। আপনাকে ধন্যবাদ স্যার, বলল গোয়েন্দা অফিসারটি ও প্রান্ত থেকে। এখন আরও 5টি লাশ আপনারা নিয়ে যান, আহমদ মুসা বলল। কোথায় স্যার? বলল গোয়েন্দা অফিসারটি। সেদিন যেখানে লাশ পেয়েছিলেন সেখান থেকে আরও পশ্চিমে আরেকটা রাস্তা হাইওয়ের দিকে নেমে গেছে। তার নাম জানি না, সেই রাস্তায় পাবেন, আহমদ মুসা বলল। ধন্যবাদ স্যার, আমরা মুভ করছি। আরেকটা কথা স্যার, বেজিং থেকে আমাদের কয়েকবার টেলিফোন করেছিলেন। আবার টেলিফোন করলে কি বলবো তাকে? বলল গোয়েন্দা অফিসারটি। আমি আহত হয়েছিলাম, সেরে গেছে, আমি ভালো আছি। আমি অনেক দূর এগিয়েছি। বড় ঘটনার আগে আমি ইনফর্ম করতে চেষ্টা করব। এই কথাগুলোই জানাবেন, আহমদ মুসা বলল। ধন্যবাদ স্যার। সেদিন স্টেশনের ঘটনার জন্যে তিনি দুঃখ প্রকাশ করেছেন, বলল গোয়েন্দা অফিসারটি। ওই ঘটনায় আপনাদের কোনো দোষ নেই। ওরা উডাং এর এই স্পেসিফিক খবর নিশ্চয়ই বেজিং থেকে পেয়েছে, আহমদ মুসা বলল। অনেক ধন্যবাদ স্যার। আমি শুনেছি আপনি খুব বিবেচক ও ভালো মানুষ স্যার। আপনারা সবাই ভালো মানুষ অফিসার, ধন্যবাদ। এখন রাখছি, আহমদ মুসা বলল। ধন্যবাদ স্যার, আমরা আপনার কলের অপেক্ষা করব, বলল গোয়েন্দা অফিসারটি।